মেঘ, এই মেঘ। মেঘালয় বিষণ্ণ চোখে তাকায়। বর্ষা হাত নেড়ে ডাকছে, মেঘালয়। বর্ষা, কে আসছে বলে দৃষ্টি সরিয়ে মোবাইলের স্ক্রিনের ওপরে রাখলো। তারপর আবারও কল করলো ইতির হোয়াটসঅ্যাপে। ইতি কল রিসিভ করতেই মেঘালয় উদাস ভঙ্গিতে বলল, ভাবি, আলোকে বলবেন প্লিজ, ওকে ছাড়া আমি ভালো থাকতে শিখে গেছি। কিন্তু বাকি কথা শোনার আগেই কল কেটে দেয় মেঘালয়। তারপর পকেটে ফোন ঢুকিয়ে ডান হাত দিয়ে কপালের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়েছিল বর্ষা। মেঘালয় বর্ষার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, বেলি ফুল কোথায়? পপির কাছে। মেঘালয় বর্ষাকে পাশ কাটিয়ে চলে গেল বাড়ির ভেতরে। ড্রয়িং রুমে যেতেই বেলি ফুলের দেখা পেয়ে যায়। ছোট চাচ্চুকে দেখে বেলি ফুল হাসি মুখে বলল, চাচ্চু, আর ইউ আপসেট? না আম্মু, তুমি এসো আমার সঙ্গে। কথাটি বলে মেঘালয় বেলি ফুলের সামনে হাত বাড়িয়ে দেয়। বেলি ফুল ছোট চাচ্চুর হাত ধরে হেলে দুলে হাসছে। মেঘালয় বেলিকে নিয়ে বাসার বাইরে চলে গেল। মনটা আজ প্রচণ্ড বিক্ষিপ্ত। সুবিশাল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলেও শান্তি পাচ্ছে না। মেঘালয় বেলি ফুলের হাত ধরে ক্রাকোব শহরের রাস্তা ধরে হাঁটছে। স্কোয়ারের ব্রেকের পথ যেন তাদের পদধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশে মধ্যযুগী ভবনের দেওয়াল, যেগুলো সূর্যের আলোর লাল সোনালি রঙে ঝলমল করছে। বেলি ফুল অধিক বিস্ময়ে তাকিয়ে থাকলো মেন মার্কেট স্কোয়ারের বিশাল চত্বরের দিকে। পাখিদের কাকলি, রাস্তায় হেঁটে যাওয়া, শিল্পী আঁকা ছবি এবং চারপাশের কফি শপ থেকে বেশি আসা মিষ্টি কফির গন্ধ, সবই যেন তার মুগ্ধ আবার অন্যতম কারণ হয়ে উঠেছে। চাচু, ওখানে দেখো, ওটা কি? বেলি ফুল মেঘালয়ের আঙুল চেপে ধরে দেখালো ওয়াবেল ক্যান্সেলের দিকে। মেঘালয় সামান্য হেসে বলল, হ্যাঁ, এটা ক্রাকোবের প্রাচীন রাজাদের বাড়ি। দেখো কত বিশাল এই বাড়িটা। ঘুরতে ঘুরতে এক সময় তারা নদী বিস্তার ধারে এলো। সেখানে নীলাভ জল ধীরে ধীরে শহরকে প্রতিফলিত করছে নদীর বুকে। বেলি ফুল ছোট পা ফেলে জল ছোঁয়া করতে চাইল, আর মেঘালয় তাকে সতর্কভাবে ধরে রাখলো। নদীর পাশে বসে তারা একসাথে শহরের চমৎকার দৃশ্য উপভোগ করছে। মেঘালয় বেলি ফুলের সঙ্গে সময় কাটানোর ফাঁকে বেমানুম ভুলে গেল শিশিরের বিয়ের কথা, ভুলে গেল আলোর কথা। তার জগতে এখন শুধুমাত্র ক্রেকোব শহর আর ছোট্ট বেলি ফুলের মুগ্ধ চাহনি। সশব্দে মোবাইলের রিংটং বেজে উঠল। বেলি ফুল মুখ কালো করে বলল, চাচু, দেরি হয়ে যাচ্ছে। সবাই বোধ হয় শিশির চাচুর বিয়েতে চলে গেছে। মেঘালয় বেলি ফুলের মাথায় হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি বেলি। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো মাশরাফির কণ্ঠস্বর, কটা বাজে? তুই আর বেলি আসিস কোথায়? আরসি ভাইয়া। মেঘালয় কল কেটে দিল। বেলি ফুলের হাত ধরে বলল, চলো, বাসে ফিরতে হবে। মেঘালয় কল কেটে দেওয়ার পর ইতি অধিক বিস্ময়ে কিছু ভাবতেই পারছে না। মেঘালয়কে চমকে দেওয়ার জন্যই হোক কিংবা মেঘালয়ের অনুভূতি জানার জন্যই হোক, সে মেঘালয়কে সামান্য মিথ্যা বলেছে। আলোকে সে ফিরিয়ে দেয়নি। আলো এই বাড়িতেই আছে। মারিনের কথা শোনার পর থেকে আলো স্তব্ধ হয়ে বসে আছে ড্রয়িং রুমে। মাশরাফি পরবর্তী জীবনের কথা শোনার পর ভীষণ খুশি হয় মেয়েটা। পরক্ষণে মেঘালয়ের ইউকে থাকার কথা জানার পর মেয়েটা যেন পাথর বনে গেছে। আলোর ফিরে আসার কথা শোনার পর মেঘালয়ের কাছ থেকে এমন পাঞ্চে রিয়াকশন পাবে সে কল্পনা করেনি। কিন্তু মেঘালয় তো দেখিয়ে দিল। ইতি মোবাইল বিছানার ওপরে রেখে ঘর থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে যেতেই দেখতে পেল আলো এবং আলোর মাকে। ইতিকে দেখে আলো মলিন হেসে বলল, ভাবি, যার জন্য এলাম সে তো নেই, আমার এবার ফিরে যাওয়া উচিত। ইতি আলোর পাশে বসে আলোর হাতটা ধরে নরম হয়ে বলল, যা তোমার তা শুধু তোমার একার, কোনো কিছুই হাতের নাগালে থাকে না। হাত বাড়িয়ে নিতে হয়। তুমি একবার তাকে কাছে ডেকে দেখো, সে সাড়া না দিয়েই থাকতে পারবে না।
আলো মাথা নিচু করে বলল, ডাক্তার সাহেব কখনোই আমার হাতের নাগালে ছিল না। উনি আমার যোগ্যতার বাইরে ছিল সব সময়। ইতি দীর্ঘশ্বাস ছাড়ল। মেঘালয় এবং আলো সম্পর্কে কমতি ঠিক কোনো জায়গায় এখনও ধরতে পারছে না। ভালোবাসা, শ্রদ্ধা, অপেক্ষা, সম্মান সবই তো ছিল। তাহলে এত চমৎকার একটা সম্পর্কের এমন করুণ পরিণত মেনে নেওয়া যায়? ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে তুচ্ছ একটা বিষয় নিয়ে বিচ্ছেদের মতো একটা ব্যাপার মেনে নেওয়া যায়? ইতি হাত বাড়িয়ে আলোর মাথায় হাত রেখে বলল, অল্প বয়সী মেয়েদের বিয়ে নিয়ে ঘর আপত্তি আছে আমার। তোমার সঙ্গে যখন মেঘালয়ের বিয়ে ঠিক হলো তখনও ঘর আপত্তি ছিল আমার, কিন্তু আমার শাশুড়ির ওপরে কিছু বলার সাহস ছিল না, কারণ তখন আমি নিজেও নতুন বউ। মেঘালয়ের উপর আমার আস্থা ছিল। অবশ্য মেঘালয় আমার আস্থার মান রেখেছে, কিন্তু তুমি বয়সের একটা ঘাটতি বলতে ব্যাপার থাকে জানো। তুমি তখন নিতান্ত অল্প বয়সী একটা মেয়ে। তোমার মনের মধ্যে তখন ফ্যান্টাসির জগৎ তৈরি হয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী সম্পর্কটাকে তুমি অন্য চোখে অনুভব করছিলে, অথচ বাস্তবের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আলো দীর্ঘ শ্বাস ফেলে অন্যদিকে তাকালো। ইতি কথার মানে ধরে ফেলেছে সে। ইতির আলোর থুতনি ধরে তার দিকে ফিরিয়ে বলল, অবশ্য তুমি নিজেও এখন একজন সাইকোলজিস্ট। তোমাকে আমার বোঝানোর ক্ষমতা নেই। তবুও দুটো কথা বলি। 10 বছরের বাচ্চাকে ভালোবাসার সংজ্ঞা জিজ্ঞেস করাও। বাচ্চাটা ভালোবাসা বলতে বাবা মা এবং বন্ধুবান্ধব অবধি তার গণ্ডি থাকবে। একজন টিন এজ ছেলে মেয়েকে জিজ্ঞেস করো, তার উত্তর হবে গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। কিন্তু পরিণত বয়সের কাউকে জিজ্ঞেস করো, তাদের উত্তর কি হবে জানো? আলো ভাবলেশীন হয়ে তাকিয়ে আছে। সীতারা মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। এমন নরম সরম আলোকে শেষ কবে দেখেছেন? যেদিন আলোর বাচ্চাটা মরে গেল সেদিন, নাকি যেদিন আলোর বাপ মরে গেছে সেদিন? ভালোবাসা চাই তারা, তবে ভালোবাসার সঙ্গে যত্ন, সম্মান, মনের কথা প্রকাশ করার স্বাধীনতা তারা চায়। এটাই হবে পরিণত মানুষের চাওয়া। অপরিণত যারা কেবল ভালোবাসাকে পুঁজি করে বাঁচে, তাদের চাওয়া পাওয়া কেবল ভালোবাসা অবধি আটকে থাকবে। ইতির কথা শেষ হবার পর আলো নরম সুরে বলল, এখন তো ভালোবাসা চাইছি না ভাবি, সম্মান, যত্ন, মনের কথা প্রকাশ করার স্বাধীনতা, এসবই চাই ডাক্তার সাহেবের কাছে। ভালোবাসা চাইলাম বলে সংসার ত্যাগ করতে হলো। অহেতুক চিন্তা ভাবনা আমাকে এনে কোনো জায়গায় দাঁড় করিয়েছে, দেখতে পারছেন না? মেনে নিলে বয়সের দোষ ছিল। ইতির কথা শুনে আলো শক্ত গলায় বলল, মেনে নেওয়া ছাড়া উপায় আছে? এক পাখি অর্থে আমি সবসময় ওভার থিঙ্কিং করেছি। ডাক্তার সাহেব সবসময় আমাকে যত্ন করেছে, আমার মতামতকে গুরুত্ব দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, অথচ আমি তেমন সম্মানিত মানুষ নই। বিনিময়ে সে কি চেয়েছিল? আমার উপস্থিতি, আমার ভালোবাসা। আমি তার চাওয়া অনুযায়ী কিছুই দিতে পারিনি, দিয়েছি কেবল ভৎসনা। ভালোবাসার বদলে বিরহ, সুখের বদলে কান্না, তাকে সঙ্গ দেওয়ার বদলে দিয়েছি এক নিঃসঙ্গ জীবন। কথাগুলো বলার সময় জর্জরিয়ে কেঁদে ফেলল আলো। ইতি থতনিতে এক হাত রেখে চুপচাপ বসে আছে। এমন এক জটিল সমীকরণ সমাধান করার উপায় কি? মেঘালয় যখন আলোকে রাখতে চাইলো তখন আলো থাকতে চাইল না। 8 বছর পর আলো মেঘালয়ের হতে চাইছে, কিন্তু মেঘালয় আলোকে চাইছে না। অথচ দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, দুজন দুজনকে চোখে হারাচ্ছে প্রত্যেকটা ক্ষণ। কিন্তু ভালোবেসে পাশে থাকার কথা বলতে তাদের এত আপত্তি কেন? না, আলো নিজেকে সামলে ফেললো। তারপর মোবাইল ফোন বের করে গ্যালারি ঘেটে একটা ছবি বের করে ইতিকে দেখিয়ে বলল, এই একটা ছবি আমাকে বারবার ডাক্তার সাহেবের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, নয়তো সেই কবেই ডাক্তার সাহেবের কাছে চলে আসতাম। আমাকে এত এত ভালোবাসার পরও সে কীভাবে পারলো অন্য কাউকে গ্রহণ করতে? ইতি খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছে ছবিটার দিকে। একটা ছবিতে পাঞ্জাবি
পরনে গম্ভীর মুখে বসে থাকা মেঘালয়ের পাশে বধূবেশে বসে আছে অতি সুন্দরী একটা মেয়ে। এই মেয়েটা আর কেউ নয় তাদের ইতি। অস্থির হয়ে আলোর মুখে দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আলো বলল, এই ছবিটা আমি পেয়েছি কাব্য স্যারের আইডিতে বেশ কয়েক বছর আগে। মেয়েটা তো আমার সে কয়েক গুণ সুন্দরী। ডাক্তার সাহেবের পাশে বেশ মানিয়েছে। আমি তো আহামরি সুন্দরী নই যে আমার বিরহে কারো জীবনে শ্রাবণধারা নেমে আসবে। উল্টো এতদিন আমি ভাবতাম ডাক্তার সাহেব আমার প্রতীক্ষায় আছে। সামান্য একটা ছবি আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। হয়তো আমার চোখের দেখায় কিংবা বোঝার ভুল, কিন্তু ডাক্তার সাহেব আমাকে এবার ভুল প্রমাণিত করলেন। সিতারা বেগম খানিকটা অবাক হয়ে আলোকে বলল, তুই পাগল হয়ে গেছিস আলো? যেহেতু জামাই আরেকটা বিয়ে করে ফেলেছে এবং তুই এই ব্যাপারে জানিস আগে থেকেই, তাহলে কেন আজ তুই এখানে এসেছিস? আমার ফেলে দেওয়া ফুলকে কেউ যত্ন নিয়ে আগলে রেখে কতটা সুখে আছে তা দেখতেই আজ এখানে এসেছি আম্মা। কিন্তু দেখতে পেলাম কোথায়? নিজের সুখ দেখাটা সৌভাগ্য তো নেই আমার, পরের সুখ দেখার সৌভাগ্য নিয়ে জন্মাতে পারিনি। কথাটি বলতে বলতে আলো চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল। আলো হাতের পিঠে চোখের জল মুছে ইতিকে উদ্দেশ্য করে বলল, আপনার দেবরের সঙ্গে আমার এখনও ডিভোর্স হয়নি ভাবি। আমি নামমাত্র তার নামের সঙ্গে নিজেকে আর জড়িয়ে রাখতে চাই না। আশা করছি আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল এতদিন ছিলাম ভাবি, আজ এই মুহূর্ত থেকে আমি সুস্থ সজ্ঞানে বলছি, আমি ডাক্তার সাহেবের সুখের সংসারে আগুন জ্বালাতে আসব না। আমি অনাকাঙ্ক্ষিত মানুষ, অনাকাঙ্ক্ষিত মুহূর্তে প্রস্থান নেব, কেউ কিছু টের পাবে না। মেঘালয় তোমার খোঁজ জানার পর নিশ্চয়ই এই ব্যাপারে সহমত প্রকাশ করবে না। এতে অস্থির হয়ে যাচ্ছে। পাগল দুটোকে নিয়ে কি করবে এখন? অবশ্যই সহমত প্রকাশ করবে। তার জীবনে এখন দ্বিতীয় মানুষ আছে। প্রথমার জন্য নিশ্চয়ই কেউ দ্বিতীয় সুন্দরী বউকে ছেড়ে আসবে না। আমা উঠো, সিলেট ফিরতে হবে। শেষ দুটো বাক্য আলো তার আমাকে উদ্দেশ্য করে বলেই উঠে দাঁড়ালো। ইতি আলোর পথ আগলে দাঁড়ালো। তুমি কোথাও যেতে পারবে না। কাব্য আসুক, কাব্য তোমার সঙ্গে কথা বলুক, এরপর তুমি যেখানে যেতে চাও সেখানেই যেতে পারবে। আলো অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, কিন্তু সিতারা মাথা নিচু করে ফেলল, যার অর্থ আমি কিছুই জানি না। একটা ইসলামিক সেন্টারে শেষের এবং তনুজার বিয়ে হলো খুব সাদামাটা আয়োজনে। বিয়ে হবার পর আত্মীয় স্বজন সবাই নতুন বর কনেকে অভিনন্দন জানাচ্ছে। মেঘালয় একপাশে দাঁড়িয়ে সব দেখছে। মনটা আবারও স্মৃতির সফরে বেরিয়ে পড়ল। আলোর হলুদের সাজসজ্জা, নববধূ রূপে আলোকে দেখা, বাসরাতে ভয়ার্ত অষ্টাদশী আলোর কথা আজ খুব মনে পড়ছে। তার একটা জীবন, একটাই প্রেম, একটাই হৃদয়, একটাই স্মৃতিকোষ, অথচ সবখানি আলোর বিচরণ। আলোর কথা ভেবে বোর হয়। রাত নামে, আলো তো তার জীবনে কোথাও নেই, কিন্তু তার অস্তিত্ব কত ভয়ঙ্করভাবে অনুভূতিও হয়। আলো তার জীবন থেকে চলে যাওয়ার পর থেকে বিয়ের ফ্যাংশনগুলো থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু কিছু কিছু বিয়েতে থাকতে হয়, নয়তো আত্মীয়তার মান বজায় রাখা যায় না। মেঘালয় যখন আকাশ কুসুম ভাবছিল, ঠিক তখনই মাশরাফি এসে মেঘালয়ের পাশে দাঁড়িয়ে বলল, আজ রাতেই নাকি ইউকেতে ফিরবি? বাংলাদেশে ফিরবি কবে? কার জন্য ফিরব? মাশরাফির কাছে উত্তর নেই। এমন সময় বর্ষা এসে মাশরাফির পাশে দাঁড়িয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, তোমার মিসেস যে ফিরে এসেছে, তোমার ভাইয়াকে বলছো না কেন? কথাটি বলেই মুচকি হেসে ফেলল বর্ষা। মাশরাফি বিস্মিত হয়ে মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কিরে তোর ভাবি কি বলছে? এই বর্ষা, তুমি কি ইয়ার কি করছো? শেষ কথাতেই
বলার সময় মাশরাফি বর্ষার হাত ধরে ফেলল। বর্ষা মাশরাফির হাতটা শক্ত করে হাসতে হাসতে বলল, সত্যি বলছি মাই হাজব্যান্ড আলো আজ আমাদের বাড়িতে গিয়েছে। ইতিভাবে আজ সকালে কল করে কনফার্মও করেছে আমাকে। কিন্তু আমার দেবর সাহেব আলোর ফিরে আসার কথা শুনেও নির্বাক হয়ে গেছে কেন? তুমি কি আলোর দেওয়া সারপ্রাইজ হজম করতে পারছো না? শেষ কথাটি মেঘালয়কে উদ্দেশ্য করে বলল বর্ষা। বর্ষার কথা শুনে মাশরাফি কি রিয়াকশন দেবে ভেবেই পাচ্ছে না। মেঘালয় চোখ মুখ শক্ত করে বলল, গল্প মেঘের ওপারে আলো। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।